মানুষের শৈশবের কোনো ট্রমা বা ভয়াবহ অভিজ্ঞতা যদি বড় হয়ে মানসিক বিকৃতিতে রূপ নেয়, তবে তা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা কথা বলবো 2017 সালের বিখ্যাত সাইকোলজিক্যাল সার্ভাইভাল থ্রিলার সিনেমা দ্য স্নোম্যান নিয়ে। একটি বরফে ঢাকা নীরব শহরে ঘটে যাওয়া বেশ কিছু রহস্যময় এবং নিষ্ঠুর হত্যাকাণ্ডের পেছনের সত্য জানবো আজ। মূল সিকোয়েন্স ঠিক রেখে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় অনেক বছর আগের এক বরফ ঢাকা নির্জন এলাকা থেকে, যেখানে লিওক নামের একটি ছোট্ট ছেলে তার মা ক্লারার সঙ্গে একাকী বাস করে। বাইরের পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন তাদের জীবন, কিন্তু মাঝে মাঝে তাদের এই নিঃসঙ্গ জীবনে আগমন ঘটে জনের, যে আসলে লিওকের বাবা। তবে জন ওদের সঙ্গে থাকে না, কেবল মাঝে মধ্যে রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র দিতে আসে। আজকেও সে এসেছে রেশন দিতে, যা দেখে লিওক খুব একটা খুশি নয়। কিন্তু এই আপাতত দৃষ্টিতে সুখী পরিবারের পেছনের কালো সত্যটা একটু পরেই উন্মোচিত হয়। জন তার ছেলেকে পড়তে বসায়, কিন্তু ছোট লিওক যদি কোনো ভুল উত্তর দেয়, তবে জন তাকে শাস্তি না দিয়ে সোজা তার মা ক্লারাকে কড়া থাপ্পড় মারে। ছেলের চোখের সামনে মায়ের ওপরে এমন এই শারীরিক নির্যাতন চলতেই থাকে। পড়াশোনা শেষ হলে জন লিওককে বাইরে খেলতে পাঠিয়ে দেয় এবং ক্লারাকে নিয়ে ঘরের ভেতরে যায়। একটু পরে লিওকের মনে সংশয় জাগে, বাবা কি এখনও তার মাকে মারধর করছে? সে কৌতূহল সামলাতে না পেরে জানালার কাঁচ দিয়ে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। তখন সে দেখতে পায় তার বাবা তার মায়ের সাথে ইন্টিমেট হতে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে জনও বুঝে যায় লিওক জানালা দিয়ে তাদেরকে দেখার চেষ্টা করছে। এরপর জন রেগে গিয়ে স্পষ্ট জানিয়ে দেয় সে আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবে না। জন চলে যেতে লাগলে ক্লারা মানসিকভাবে দিশেহারা হয়ে পড়ে। জনই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এরপর ক্লারা লিউকে গাড়িতে তুলে নিয়ে জনের পিছু পিছু ধাওয়া করতে থাকে। সে বারবার গাড়ি থামাতে চিৎকার করলেও জন থামে না। এক পর্যায়ে ক্লারা বুঝতে পারে জন আর কখনো ফিরবে না। তীব্র হতাশায় সে জীবনের আশা ছেড়েই দেয় এবং স্টিয়ারিংটিও ছেড়ে দেয়। গাড়িটি সোজা একটি ফ্রোজেন লেক বা জমে যাওয়া বরফের হ্রদের দিকে চালিয়ে দেয়। লিওক বুঝতে পেরে দ্রুত গাড়ির হ্যান্ডব্রেক টেনে কোনো মতে গাড়িটিকে লেকের বরফের উপর থামায় এবং নিচে নেমে আসে, এবং সেই সাথে সে তার মাকে দ্রুত বের হয়ে আসতে বলে। কিন্তু মায়ের চোখে তখন বেঁচে থাকার কোনো ইচ্ছেই ছিল না। চোখের সামনেই পাতলা বরফ ভেঙে গাড়িটি হ্রদের তলদেশে তলিয়ে যাওয়া শুরু করে। এবার দৃশ্য শিফট হয়ে বর্তমানে আসে। আমরা পরিচিত হই গল্পের মূল চরিত্র ডিটেকটিভ হ্যারি হোলের সঙ্গে। হ্যারি কাজের ক্ষেত্রে ভীষণ পারদর্শী একজন অফিসার হলেও তার ব্যক্তিগত জীবন একদম এলোমেলো। পারিবারিক জীবনে ডিভোর্স আর অতিরিক্ত মদ ও ধূমপানের অভ্যাসের কারণে তার জীবনটা বেশ অগোছালো। একই সময়ে শহরের অন্য প্রান্তে রাকেল নামের এক নারী কাজ শেষ করে গাড়িতে করে বাড়ি ফিরছিল। পথে সে খেয়াল করে একটি লাল রঙের গাড়ি তাকে বেশ কিছুক্ষণ ধরে অনুসরণ করছে। প্রথমে সে বিষয়টিকে পাত্তা না দিলেও রাতের বেলায় যখন সে বাড়িতে থাকে, তার বাড়ির জানালার কাছে বরফের বল দিয়ে কেউ যেন আঘাত করে। এরপর রাকেল বাইরে তাকিয়ে দেখে বাড়ির উঠানে এক বিষণ্ণ ও অদ্ভুত স্নোম্যান তৈরি করা আছে, আর কিছু দূরে দাঁড়িয়ে আছে সেই লাল রঙের গাড়িটি। পরদিন সকালে রাকেলের মেয়ে ও স্বামী খেয়াল করে রাকেল বাড়িতে নেই, সে রহস্যজনকভাবে নিখোঁজ। পুলিশ হেডকোয়ার্টারের হ্যারির সঙ্গে পরিচয় হয় এক নতুন তরুণী অফিসার ক্যাথরিনের। ক্যাথরিন হ্যারির পারদর্শিকতার কথা আগেই শুনেছিল। এরই মধ্যে রাকেলের নিখোঁজ হওয়া কেসটি হ্যারির হাতে আসে। হ্যারি ক্যাথরিনকে নিয়ে রাকেলের বাড়ি তদন্তে যায়। রাকেলের পরিবারের সঙ্গে কথা বলে হ্যারি বুঝতে পারে পরিবারটিতে মানসিক টানাপোড়েন ছিল। বাড়ি ফেরার পথে ভুলবশত ক্যাথরিনের একটি পুরনো ফাইল নিজের কাছে রেখে দেয়। রাতে ফাইলটি খুলে হ্যারি জানতে পারে আজ থেকে ঠিক 9 বছর আগে একই কায়দায় এক নারীকে বরফে ঢাকা পাহাড়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনার পর আরও 3 জন নারী নিখোঁজও হয় এবং প্রতিবারেই ঘটনাস্থলে একটি করে অদ্ভুত স্নোম্যান বা বরফের পুতুল রেখে যাওয়া হতো। হ্যারি বুঝতে পারে এটি কোনো সাধারণ নিখোঁজ মামলা নয়, শহরে কোনো সাইকোপ্যাথ সিরিয়াল কিলার রয়েছে। এরপর পরদিন সকালে হ্যারি তার ছেলের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নতুন একটি জরুরি কল পায়। সিনথিয়া নামের এক মেয়ে নিখোঁজ হয়েছে। ক্যাথরিন এবং হ্যারি দ্রুত সিনথিয়ার বাড়িতে যায়, কিন্তু অবাক করার বিষয় হলো সিনথিয়া তার বাড়িতেই একদম সুস্থভাবে দাঁড়িয়ে আছে। অফিসাররা ভেবে নেয় হয়তো কেউ মিথ্যে খবর দিয়েছে, কিন্তু পথে আবারও ফোন আসে।
যে সিনথিয়া সত্যিই নিখোঁজ। বিভ্রান্ত হয়ে হ্যারি আবারও সেখানে গিয়ে বুঝতে পারে যে নারী দাঁড়িয়েছিল সে আসলে সিনথিয়ার যমজ বোন। যমজ বোনটি জানায় মূল সিনথিয়া বেশ কিছুক্ষণ ধরে নিখোঁজ রয়েছে। এবার পরিস্থিতি গম্ভীর হয়ে ওঠে। হ্যারি এবং ক্যাথেরিন পুরো বাড়িটি তল্লাশি করতে শুরু করে। ফার্ম হাউসের পেছনে যা পাওয়া যায় তা দেখলে যে কারো গায়ের লোম খাড়া হয়ে যাবে। সেখানে সিনথিয়ার মস্তকবিহীন শরীর পড়ে রয়েছে, আর কিছুটা দূরে তৈরি করা একটি স্নোম্যানের মাথার জায়গায় বসিয়ে দেয়া রয়েছে তার কাটা মাথাটি। ঘটনার নৃশংসে পুলিশ ডিপার্টমেন্টে তোলপাড় সৃষ্টি হয়। হ্যারি তার হাইকমান্ডের কাছ থেকে বিশেষ একটি স্পেশাল স্কোয়াড গঠন করার অনুমতি পায়, যাতে এই সিরিয়াল কিলারকে দ্রুত গ্রেফতার করা যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। তদন্তে নেমে হ্যারি জানতে পারে 9 বছর আগের প্রথম শিকার লায়লার কেসের কথা। ক্যাথেরিন এই কেসটি নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ ও মরিয়া হয়ে আছে। হ্যারি কিছু নথি বিশ্লেষণ করে জানতে পারে খুন হওয়া সব নারী একজন নির্দিষ্ট হরমোন বিশেষজ্ঞের পেশেন্ট ছিলেন। তার নাম ডক্টর ইডরা। হ্যারি ও ক্যাথরিন ডক্টর ইডরার কাছে গেলে সে পেশেন্টের তথ্য দিতে সাপ মানা করে দেয়, কিন্তু হ্যারি থেমে থাকে না। সে ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পারে ডক্টর ইডরার সাথে ফেডরিক নামের এক ব্যবসায়ীর সরাসরি যোগাযোগ রয়েছে, আর এই ফেডরিকের স্ত্রী ছিল সেই প্রথম শিকার লায়লা। হ্যারি ফেডরিকের সাথে দেখা করলে নতুন এক বিস্ময়কর তথ্য বেরিয়ে আসে। লায়লা হত্যাকাণ্ডের সময় রাফট নামের একজন সাহসী ডিটেকটিভ কেসটি সলভ করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে একদিন রাফটের নিজের গ্যারেজে শটগানের গুলিতে নিহত দেহ পাওয়া যায় তার। পুলিশ এটাকে আত্মহত্যা বলে কেস বন্ধ করে দেয়, কিন্তু ফ্রেডরিকের দাবি ছিল রাফটকে কেউ হত্যা করেছিল। এরপর হ্যারি যখন রাফটের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে তখন সে আরও এক চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। রাফটের একটি মেয়ে ছিল যার নাম ক্যাথেরিন। হ্যাঁ দর্শক, হ্যারির সাথে থাকা জুনিয়র অফিসার ক্যাথরিন আসলে সেই নিহত ডিটেকটিভ রাফটেরই মেয়ে। সে তার বাবার অসমাপ্ত কেস সমাধান করা এবং বাবার হত্যার বিচার পেতেই গোপনে পুলিশ ডিপার্টমেন্টে কাজ শুরু করেছিল। এদিকে রাকেলের ফোনের লোকেশন ট্র্যাক করে ক্যাথরিন গোপনে ডক্টর ইডরার বাড়িতে পৌঁছে যায়। ভেতরে ঢুকে চারপাশের পিনপন নীরবতার মাঝে সে গ্যারেজের দিকে রক্তচিহ্ন দেখতে পায়। গ্যারেজে গিয়ে ক্যাথরিন দেখে ডক্টর ইডার চেয়ারে মৃত অবস্থায় পড়ে আছেন, তার মাথাটি শরীর থেকে আলাদা করা এবং হাতে একটি শটগান রাখা, ঠিক যেভাবে ক্যাথরিনের বাবা রাফটকে মৃত পাওয়া গিয়েছিল। খুনি একইভাবে দৃশ্যটি সাজিয়ে হত্যা হিসেবে চালিয়ে দিতে চেয়েছিল। একটু দূরেই রাকেলের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধরে নেয় ডক্টর ইডরাই আসল খুনি। সে রাকেলকে মেরে নিজে আত্মহত্যা করেছে। ডিপার্টমেন্ট কেস বন্ধ করে দেয় এবং ডিপার্টমেন্ট থেকে গোপন তথ্য লুকানোর অপরাধে ক্যাথরিনকে সাসপেন্ড করা হয়। কিন্তু ক্যাথরিন জানত খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। সে নিজের উদ্যোগে এক প্রভাবশালী ব্যবসায়ী আরভার সাথে দেখা করার বাহানায় ফাঁদ পেতে খুনিকে ধরার চেষ্টা করে। তবে ক্যাথরিনের পরিকল্পনার চেয়ে এক ধাপ এগিয়েছিল সেই চতুর সাইকোপ্যাথ। ক্যাথরিন কিছু বুঝে ওঠার আগেই খুনি তাকে আক্রমণ করে নির্মমভাবে হত্যা করে। তার আঙুল কেটে ল্যাপটপের বায়োমেট্রিক লক খুলে কেসের সমস্ত প্রমাণ ও ডেটা ডিলিট করে দেয় খুনি। পরদিন সকালে হ্যারি ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকাতেই চমকে ওঠে। নিচে রাখা ক্যাথরিনের গাড়ির উপরেই একটি রক্ত ভেজা স্নোম্যান বানিয়ে রাখা রয়েছে, যার ভেতরে রয়েছে ক্যাথরিনের লাশ। খুনি যেন হ্যারিকে সরাসরি সতর্কবার্তা দিল, পরের শিকার তুমি। ক্যাথরিনের মৃত্যুতে হ্যারি শোকে ও ক্ষোভে ফেটে পড়ে। কেসের সমস্ত ডেটা মুছে যাওয়ায় সে নতুন করে শুরু করে। সে রাকেলের এক পরিচিতের সাথে কথা বলে জানতে পারে নিখোঁজ হওয়ার আগে রাকেল ও বাকি নারীরা ডক্টর হেড নামের একজন হরমোন স্পেশালিস্টের কাছে গিয়েছিলেন। এই নামটি শোনা মাত্রই হ্যারির মাথায় বিদ্যুৎ চমকে ওঠে, কারণ ডক্টর হেড আর কেউ নয়, হ্যারির প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলার বর্তমান স্বামী। হ্যারি তড়িঘড়ি করে অ্যাঞ্জেলার বাড়িতে যায়। সেখানে গোপন নথিপত্র ঘেটে হ্যারি জানতে পারে এই ডক্টর হেডই হচ্ছে সেই খুনি। সে বিগত বেশ কয়েক বছর ধরে নারীদের একই কায়দায় হত্যা করে আসছে এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে হ্যারির প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলা। পুলিশ ডিপার্টমেন্টকে ব্যাকগ্রাউন্ড চেক করতে বললে বেরিয়ে আসে মূল সত্য। ডক্টর হেডের আসল পরিচয় হলো সেই ছোটবেলার লিওক, যার চোখের সামনে তার মা বরফের হ্রদে গাড়ি ডুবিয়ে হত্যা করেছিল। হ্যারি দ্রুত অ্যাঞ্জেলার বাড়িতে পৌঁছলে দেখতে পায় লিওক চাকু উঁচিয়ে অ্যাঞ্জেলা ও তার সন্তানকে জিম্মি করে রেখেছে। অ্যাঞ্জেলাকে বাঁচাতে হ্যারি নিজের বন্দুক নিচে নামিয়ে রাখে।
এখানে লিওক তার মানসিক অসুস্থতার আসল কারণ প্রকাশ করে। লিওক জানায় ছোটবেলায় সে কখনো বাবা মার ভালোবাসা পায়নি। তার মা জন নামক স্বার্থপরকে ভালোবেসে তার নিজের সন্তানের কথা না ভেবে নিজে থেকেই নিজের জীবন শেষ করে দিয়েছিল। সেই দিন থেকে লিওকের মনের ধারণা জন্মায় যে যেসব নারীরা তাদের সন্তান ও পরিবারকে অবহেলা করে, নিজেদের স্বার্থ বা কাজে মগ্ন থাকে, তারা মা হওয়ার যোগ্যই নয়। এই চরম মানসিক বিকৃতি থেকে সে একের পর এক পরিবারের অসন্তুষ্ট থাকা নারীদের টার্গেট করে হত্যা করতে শুরু করে এবং মায়ের স্মৃতির প্রতীক হিসেবে রেখে যায় স্নোম্যান। কথা বলার ফাঁকে সুযোগ পেয়ে হ্যারি সোজা লিওকের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এক চরম হাতাহাতি। একজন পেশাদার ডিটেকটিভের কাছে লিওক টিকতে না পেরে বাইরে দৌড়ে পালাতে শুরু করে। হ্যারি পেছনে তাড়া করতেই আচমকা লিওকের ছোড়া গুলি হ্যারির কাঁধে লাগে। হ্যারি মাটিতে লুটিয়ে পড়লে লিওক মনে করে হ্যারি মারা গিয়েছে। এরপর সে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু উন্মাদনায় লিওক ভুলে যায় যে সে কোথায় দাঁড়িয়ে আছে। সেটা ছিল একটি পাতলা জমে যাওয়া লেকের বরফ, ঠিক সেই জায়গাটি যেখানে বছর 15 আগে তার মা গাড়ি ডুবিয়ে আত্মহত্যা করেছিল। এরপর হঠাৎ মর্মর শব্দে বরফ ভেঙে যায় এবং লিওক কনকনে ঠান্ডা পানিতে তলিয়ে যেতে থাকে। হ্যারি উঠে দাঁড়িয়ে তাকে বাঁচানোর সুযোগ পেলেও তা করে না, কারণ লিওকের এই ভয়ঙ্কর অপরাধের জন্য এই মৃত্যুই ছিল তার প্রাপ্য। অবশেষে লিওকের করুণ সমাপ্তির মাধ্যমেই শহরের দীর্ঘদিনে স্নোম্যান আতঙ্কের অবসান ঘটে। শৈশবের একটা ভুল শিক্ষা আর মায়ের বিচ্ছেদ কিভাবে একজন মানুষকে ভয়ঙ্কর ও এক সিরিয়াল কিলারের রূপ দিতে পারে, দ্য স্নোম্যান মুভিটি তারই যেন এক বাস্তব রূপ। মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলচ্চিত্রপ্রেমী বন্ধুদের জন্য এরকম চমৎকার সব মুভির রিভিউ ও এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেল সিনে ছন্দ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমি আসাদুজ্জামান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো টান উত্তেজনার মুভি এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।